দর্শক, মাদক নিয়ে আমাদের সচেতনতার অভাবে আমাদেরই সন্তান কিংবা আপনজন আমাদের অগোচরে মাদকাসক্ত হয়ে যায়। কখনো কখনো এমন ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয় যে একটি পরিবার ধ্বংস পর্যন্ত হয়ে যায়। এই পরিবার কিন্তু সমাজেরই অংশ, রাষ্ট্রেরই প্রথম ধাপ। পরিবার, সমাজ তথা রাষ্ট্রকে ভালো রাখতে হলে মাদকমুক্ত যুব সমাজ গড়ার বিকল্প কিছুই নেই। মাদক নিয়ে আমাদের অনেক ভ্রান্ত ধারণা আছে। মাদকের সহজলভ্যতা, মাদকের ব্যবহার এবং মাদক নিরাময় নিয়ে আমাদের আজকের পর্বটি একটু অন্যরকমভাবে সাজিয়েছি। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত RTVর মনের কথা অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত সাবরিন চৌধুরী, পাওয়ার্ড বাই বেনি বুনন। আর আজকের পর্বের বিষয় নির্ধারণ করা হয়েছে মাদকের অপব্যবহার ও বিস্তার, সমস্যার গভীরতা ও বাস্তবতা। গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে বিশদভাবে আলোচনা করতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এমন একজন ব্যক্তিকে, যিনি মাদকমুক্ত সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ জাফর উল্লাহ কাজল, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, ঢাকা। কেমন আছেন আপনি? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বাগতম আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে। প্রথমেই যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাই, যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু মাদকের ধরনটা আসলে অনেক পাল্টেছে, মাদকের ব্যবহারের জায়গাটাও পাল্টেছে। এখন বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন ধরনের মাদক আসলে বেশি পাওয়া যাচ্ছে? আসলে আপনি যথার্থ বলেছেন যে আসলে সময়ের সাথে সাথে মাদকের ধরন পাল্টেছে। যেরকম দেখেন 70-এর দশকে একটা মাদকের ট্রেন্ড ছিল। তখন এই যে বর্তমান যে প্রচলিত মাদক, এই মাদকের কিন্তু নামও আমরা জানিনি কিংবা নামও জানতেন না তারা। 80-র দশকে এটা চেঞ্জ হয়ে 70-এর দশক থেকে চেঞ্জ হয়ে 80-র দশকে আর একটা মাদক, সেইটা আবার চেঞ্জ হয়ে 90-এর দশকে আসলো। আমরা 1999 সালে এই ডিপার্টমেন্টের সহকারী পরিচালক হিসেবে যোগদানকারী। তখনও জানতাম না ইয়াবা নামে একটা মাদক, যে মাদক আমাদের এখন আনাচে কানাচে থেকে শুরু করে আমাদের যুব সমাজটাকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে। আমরা এটার নামও কিন্তু আমরা জানতাম না। 2003 সালে আমরা কিন্তু প্রথমে ডিটেক্ট করি ইয়াবা ট্যাবলেট আর কি, যেটা আমাদের এখন মারাত্মকভাবে আমাদেরকে এটা কিন্তু যুব সমাজকে ধ্বংস করছে আর কি। এখন আস্তে আস্তে দেখেন ইয়াবার থেকে আরও শক্তিশালী, ইয়াবার চেয়ে আরও 20 গুণ শক্তিশালী আইস, ক্রিস্টাল মেথ, হ্যাঁ ক্রিস্টাল মেথ, আইস। তারপরে অতি সম্প্রতি একটা মাদক যেটা আপনারা হয়তো জানতে পারছেন, কুশ। এটা কিন্তু গাজা, যে গাজাটা আমরা দেখেন, গাজা কিন্তু সে একেবারে 100 বছর আগেও কিন্তু গাজা ছিল। সেই গাজার এখন নতুন সংস্করণ হয়েছে আপনার কুশ, সিনথেটিক মানে গাজা বলা যায়, সিনথেটিক গাজা। এবং এই গাজা বর্তমান যে মানে আমাদের যে মানে ন্যাচারাল যে গাজা আর কি, সেই গাজার চেয়ে আরও 100 গুণ বেশি শক্তিশালী। এবং সেটা কিন্তু চাষ করতেছে ঘরের মধ্যে চাষ হচ্ছে। কিছুদিন আগে আমরা দেখলাম একজনকে কিন্তু আসলে গ্রেফতার করা হলো। আমরা দেখেন মানে একজনকে না, আমরা একটা চেনকে আমরা গ্রেফতার করছি। এটা আপনার ক্যালিফোর্নিয়া থেকে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা পেয়ে আমরা 5টা চালান ধরেছি। 5টা চালান ধরার পরে আমরা এটা মানে আমাদের মানে 2টা ইয়েতে ধরছি। এবং আমরা যে এটা যে পৃষ্ঠপোষক যে গডফাদার, আমরা তাকেও অনেকটা শনাক্ত করতে পারছি। আমরা তার পিছনে কাজ করছি। আমরা যদি তাকে ডিটেক্ট করতে পারি, তাহলে আমরা প্রকৃতপক্ষে যে আসলে যে কুশটা আমাদের দেশে নিয়ে আসা হচ্ছে, এই কুশটাকে আসলে আমাদের দেশে ব্যবহারের জন্য নিয়ে আসছে না এটা আবার কোনো ট্রানজিট হিসেবে ব্যবহার করবে, সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত ডিটেক্ট করতে পারি নাই। কারণ আমরা ওই জায়গাটা যাব। এবং এই যে শুধুমাত্র যে কুশের কথা বলছি তা না, এর সঙ্গে আমরা যেটা পেয়েছি আরও বেশি, আপনারা মানে এটা হয়ে যাবেন ভয়াবহ চিত্র। সেটা হলো যে আমরা কেক খাই না আমরা, মানে আমরা প্রায়শ আপনার বিভিন্ন বেকারি থেকে কেক খাই, আমরা বিভিন্ন 5 স্টার হোটেলে গিয়ে কেক খাই, কিংবা আমাদের বিভিন্ন জন্মদিন, ম্যারেজ ডে, বিভিন্ন ডেতে কিন্তু আমরা কেকের একটা করি। কেক একটা আমাদের জন্য খুব একটা এখন এই কেকটা বানানো হচ্ছে কি দেখেন গাজার নির্যাস দিয়ে, যেটাকে আমরা ব্রাউনি কেক। আমরা এই যে কুশের চালানের সাথে আমরা একটা চালান ধরলাম, সেখানে আপনার 9টা ফ্লেভারের লিকুইড আছে, 9টা ফ্লেভারের লিকুইড তারা মানে এখানে আসছে। এই লিকুইড দিয়ে আপনার কেক তৈরি করছে। এবং এই লিকুইডটা কিন্তু অ্যাকচুয়ালি হলো গাজার নির্যাস। এখন দেখেন, এখন আপনার সন্তান, আমার ভাই, আমার বোন কিংবা আমার নেইবার, তারা হয়তো একটা বার্থডে পার্টি করছে। এখন ওই বার্থডে পার্টিতে দেখা যাচ্ছে যে আপনার কেক সরবরাহ করছে। এখন ওখানে তারা 10-12 জন কিংবা 20 জন বাচ্চারা তারা এটা খেলো। তাদের কাছে এটা কিউরিওসিটি, আরে বাবা এটা তো আলাদা ফ্লেভার, অন্যরকম ফিলিংস লাগছে। খাওয়ার পর তারা ডিফারেন্স তারা ফিল করছে। কারণ এতে তো আসলেই কিন্তু এটা তো গাজার দিয়ে বানানো, তার তো একটু অন্য ফিলিংস তো লাগবে। অন্যের পক্ষে বোঝাও কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু এখন দেখেন আমরা কোথায় যাব বলেন আর কি, আমাদের এখন যাওয়ার জায়গাটা। তারপরে ওই সঙ্গে আমরা আরেকটা চালান পাইছি, সেটা হলো গাজার সুইনগাম। তাহলে দেখেন গাজার নির্যাস দিয়ে চুইনগাম বানানো হচ্ছে।
তো একজন মানুষ দেখেন হয়তো সে চুইনগাম একটু অভ্যস্ত, সে এটা গাজার নির্যাস দিয়ে চুইনগাম। তো এখন এইভাবে যে অপরিচালিত ড্রাগ আমাদের দেশে এবং বিভিন্ন খাবারের মাধ্যমে এবং আসলে বিভিন্ন খাবারের মাধ্যমে এটা যে আসছে এবং আমাদের এই যুব সমাজকে যে কিভাবে টার্গেট গ্রুপ করতেছে, এটা আমাদের জন্য কিন্তু খুবই এমব্রাসড এবং পরবর্তী প্রজন্ম আমাদের জন্য আসলে কিন্তু খুব কঠিন থেকে কঠিন সময়গুলো আমার জন্য অপেক্ষা করতেছে আরো মনে হয়। কারণ এখন সেই একেবারে যে প্রচলিত যে ড্রাগ থেকে আমরা বেরিয়ে আসছি, কিন্তু বেরিয়ে আসতে আসতে দেখেন এখন অপরিচিত ড্রাগের দিকে আমরা কিন্তু ধাবিত হচ্ছে। এবং এটা কিন্তু অনেক ক্ষেত্রে আসলে বোঝা সম্ভব না। যদি আমরা এলএসডির কথাও বলি, সেটা হয়তো একটা ছোট্ট পেপারের মধ্যে, এটা কি করে এলএসডি আসলে যেরকম দেখবেন আপনি অবাক হবেন। এলএসডি যেটা আমরা প্রথমে দিকে আমরা যখন এলএসডির এটা আপনার এটা বছর 3 মানে 2020 সালের দিকে আমরা প্রথমে ডিটেক্ট করি এলএসডি প্রথমে তখন কিন্তু আসতো আপনার ব্লোডিং। এখন তো আমরা ব্লোডিং পেপার পাচ্ছি, তখন হলো লাভ চিহ্ন আছে না, সাইনের মানে কপালের টিপের মতো, যে আপনারা যে টিপ দেন কিংবা এরকম যে টিপের মতো এরকম লাভ চিহ্নের একটা ইয়ে আসতো, এরকম কিন্তু আসতো তখন আমরা হয়তো এটাকে বললাম যে এটা এমনভাবে কনসিল ভাবে আসতো, তা আমরা ভাবছি এটা তো হয়তো তারা মানে টিপ এই ধরনের কোনো স্টিকার টাইপের কেউ নিয়ে আসছে, কিন্তু এটা আসলে কিন্তু মাদক। এবং যখন এটা আমাদের কাছে এটা ডিটেক্ট হয়েছে, এখন ডিটেক্ট হওয়ার পরে কিন্তু এখন আসতেছে একদম সাদাভাবে আর কি, সাদা ব্লট পেপার, একটা সাদা ব্লটিং পেপার, সেটা যদি আপনার আসে, এটা আমরা যারা এক্সপার্ট কিংবা আমরা এটা যাদের সম্বন্ধে ধারণা আছে তারা ব্যতীত আপনারা যারা সাধারণ মানুষ, এদের প্রতি যাদের কোনো সাধারণ কোনো ধারণা নাই, তাদের পক্ষে কোনোভাবেই ডিটেক্ট করা সম্ভব না। আপনার সামনে পড়ে থাকলে আপনি বুঝতে পারবেন না। এবং এটা কিন্তু আমরা পরিবারের মধ্যেও দেখতে পাই যে পরিবার বলছে যে বাচ্চারা আসলে কি খাচ্ছে, এটা যে এটা মাদক, এটা তো আমাদের পক্ষে বোঝা সম্ভব না, কারণ তারা জানে না। এবং আমরা যার কারণে কিন্তু আমাদের মাদক অধিদপ্তর আমরা এখন চেষ্টা করছি যে শুধুমাত্র আমরা জানলে হবে না, আমাদের সাথে যারা অন্য আইন প্রয়োগ সংস্থা তাদের কিন্তু আমরা ট্রেন আপ করছি। ট্রেন আপ করার কারণে কিন্তু আমরা ফল পাচ্ছি। যেটা আমরা এয়ারপোর্টে যারা আপনার বিভিন্ন সংস্থা কাজ করে তাদেরকে অ্যাওয়ার করার জন্য আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। তারপরে পোস্ট অফিসে যারা কাজ করে তাদেরকে অ্যাওয়ার করেন। তারপরে মানে আমরা বিভিন্ন বিমানবন্দর কিংবা আপনার স্থলবন্দর যারা কাজ করে, যারা যেখান থেকে আপনার বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কনসিলভাবে এখানে আমাদের দেশে আসে, তারা যদি এটা না জানতে পারে তাহলে কিন্তু তারা জানবে কী করে যে এটা আসলে মাদক। এই জন্য আমাদের কিন্তু তাদেরকে ট্রেনিং ব্যবস্থা করছি। বিশেষ করে আমরা যে এই যে কুশের চালানটা যে ধরা পড়ছে আমাদের কাছে, এটা কিন্তু সরাসরি কিন্তু কুশ না, এটা দেখা গেছে ওস্ট আছে না, ওস্টের ভিতরে করে আপনার ভিতরে আসছে। তারপরে আপনার অন্য কোনো সামগ্রী, তারপরে আপনার মানে বাচ্চাদের খেলার যে আছে না বক্স, ওই খেলার বক্সের ভিতরে করে, মানে বিভিন্ন কনসিলমেন্ট করে কিন্তু আমাদের দেশে এখানে পাচার করতেছে। এবং তারা তো আসলে প্রযুক্তিগতভাবেও অনেক সক্ষম, এবং আমরা এখন দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনলাইন ডেলিভারি হচ্ছে, ডার্ক ওয়েব ব্যবহার করা হচ্ছে। এটা একটা বিশাল একটা আরেকটা আমাদের দেশে ভয়াবহ একটা সমস্যা থেকে যাচ্ছে, কিন্তু সেটা হলো আপনার সোশ্যাল মিডিয়া। এখন দেখেন তারপর অনলাইন ডেলিভারি। এখন অনলাইন ডেলিভারি আমরা যখন এই ডিপার্টমেন্টে চাকরি করতাম, আমরা দেখেন বিভিন্ন জায়গায় স্পট ছিল, মাদকের স্পট। আমরা কিন্তু ওই মাদকের স্পটে যে হানা দিতাম, সেখান থেকে আপনার তাদেরকে করতাম, কিংবা ওই এলাকায় আমরা 24 ঘন্টা ডিউটি বসাতাম যেন ওই এলাকাকে আমরা করতে পারি। এখন দেখেন আমাদের এখন স্পট হয়ে গেছে, এখন ওই মাদকের স্পট নাই, এখন স্পট হলো ঘরে অনলাইন বেসড ঘরে। এখন অনলাইনের দিয়ে আপনি মানে আমরা যদি একটা নাম্বারকে আমরা কিন্তু ট্র্যাকিং করতে পারি। এখন আপনার বিভিন্ন অ্যাপস ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন অ্যাপস ব্যবহার করছে। এখন বিভিন্ন অ্যাপস ব্যবহার করে তারা কিন্তু এটা কিন্তু ওই অ্যাপসে কিন্তু আমরা ঢুকতে পারছি না, তারা গ্রুপ খুলতেছে, কিন্তু গ্রুপ খুলে তারা এরা ডেলিভারি করছে। তারপরে আপনি ঘরে বসে এখন আপনি অবশ্যই আমাদের জন্য সহজ হয়েছে যে আপনি বিভিন্ন খাদ্য খাবার কিংবা বিভিন্ন গুডস আপনি ঘরে বসে কিনছেন, আপনার বাজারে যাওয়া লাগছে না, মার্কেটে যাওয়া লাগছে না, আপনি ঘরে বসে পাচ্ছেন। খুব ভালো। কিন্তু এর ফাঁকে যে মাদকের ডেলিভারি হচ্ছে সেটাকে আমরা কিভাবে রোধ করবো বলেন? এই জন্য আমরা মনে করি যে শুধুমাত্র যে আমরা আইন প্রয়োগ করে আসলে এই সামাজিক ব্যাধি আমরা কোনোভাবেই কিন্তু এটা মোকাবিলা করতে পারবো না। আইনের সাথে সাথে যদি আপনার সচেতনতা বোধ তৈরি না হয়, আপনি যদি সচেতন না হন, আমার সন্তান কিংবা আমার পরিবার, আমরা যদি সচেতনতা আমাদের ভিতরে তৈরি না হয়, তাহলে কিন্তু শুধুমাত্র আইন প্রয়োগ করে কিন্তু আমরা এই সামাজিক ব্যাধিকে কোনোভাবেই কিন্তু আমরা মোকাবিলা করা সম্ভব না। এবং সমাজের সর্বস্তরের মানুষের মাঝে এবং সর্বস্তরের মানুষকে কিন্তু এগিয়ে আসতে হবে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে কিন্তু এগিয়ে আসতে হবে। তারপরে দেখেন আমরা মানে এই অ্যাওয়ারনেসকে আমরা করার জন্য কিন্তু আমরা সাধারণত 3টা স্ট্র্যাটেজিতে সাধারণত মাদক অধিদপ্তর কাজ করে থাকে। একটা হলো সাপ্লাই রিডাকশন, ডিমান্ড রিডাকশন এবং হার্ম রিডাকশন। দেখেন সাপ্লাই রিডাকশনের জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কাজ করতেছে, পুলিশ কাজ করছে, র্যাব কাজ করছে, বিজিবি কাজ করছে, কোস্টগার্ড কাজ করছে, প্রতিটা সংস্থা কিন্তু কাজ করছে। তার প্রত্যেকটা সংস্থারও কিন্তু এই আইনটাকে প্রয়োগ করার কিন্তু প্রত্যেকটা সংস্থার কিন্তু ক্ষমতা আছে এবং হচ্ছে কিন্তু। তারপর আপনি দেখেন
পৃথিবীর অনেক কোনো দেশে আছে কিনা আমার জানা নাই যে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট। আমাদের কিন্তু আমাদের দেশে আমরা প্রতিনিয়ত কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করছে, আমাদের একেবারে ম্যাজিস্ট্রেট অ্যাসাইন করা আর কি, যে আমরা মাদকের যেখানে আপনার ইয়ে হবে সেখানে আমরা মোবাইল কোর্ট করে তাৎক্ষণিক বিচারের ব্যবস্থা। এখন সরকার কিন্তু চেষ্টা করছে বিভিন্নভাবেই, এবং আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মানে 1990 সালে প্রণয়ন হয়েছিল। এই আইনটাকে বর্তমান সরকার মানে গত ৪র্থ দফায় যখন ক্ষমতায় আসে তখন এই আইনটাকে কিন্তু যুবগুজুবি করে এই আইনটাকে কিন্তু আপনার 2018 সালে কঠিন আইনে রূপান্তরিত করছে। মাত্র 25 গ্রাম হিরোইন যদি কারোর কাছে থেকে থাকে মৃত্যুদণ্ড, আপনার 2000 ইয়াবা ট্যাবলেট থেকে থাকলে তার মৃত্যুদণ্ড। এই আইনে আরও একটা ধারা কিন্তু সংযোজিত হয়েছে, সেটা হলো ড্রপ টেস্ট। এখন আমরা যদি কাউকে সন্দেহ করি যে সে মাদক নিতে পারে কিংবা মাদকে আসক্ত কিংবা মাদকে, তার যদি আমরা তাকে চেস্ট করি যে না আপনি মাদকাসক্ত বা ইয়ে আর কি, সে যদি অস্বীকারও করে তাকেও কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি। কারণ আমাদের মাদকদ্রব্যের যে 18 যে আইনে সেখানে 24 ধারায় আপনার বলা আছে যে আমরা তার ইউরিন কিংবা একে আমরা টেস্ট করে যদি তাকে পজিটিভ পাই আমরা কিন্তু তার আইনের আওতায় নিয়ে আসতে পারি। আইন কিন্তু কঠিন, কিন্তু শুধু আইন কঠিন করলে হবে না, সচেতনতা বোধ যদি আপনার তৈরি না হয়, আমি যত আইন করি না কেন পৃথিবীর অনেক দেশে কিন্তু কঠিন আইন আছে। আমি একটা ছোট্ট সিঙ্গাপুর, মালয়েশিয়া সেখানেও কিন্তু অনেক সিঙ্গাপুরের আমি সিঙ্গাপুরের কথাই বলতে আসছিলাম যে দেখেন সিঙ্গাপুরেতে আপনার কোথাও যদি থুতু ফেলানো হয় সেটাও কিন্তু আপনার সিসি ক্যামেরায় উঠে যায় এবং তারা কিন্তু দণ্ডনীয় অপরাধ, সেখানে কিন্তু তারা করছে না। তারপরেও কিন্তু সিঙ্গাপুর বলতে পারছে যে আমার দেশ ড্রাগ ফ্রি, কোনোভাবে বলতে পারছে না। কিন্তু তারপরে সিঙ্গাপুরেও কিন্তু মৃত্যুদণ্ডের বিধান, এই মাদকদ্রব্যের অপরাধে কিন্তু সিঙ্গাপুরে মৃত্যুদণ্ডের বিধান, তাহলে সিঙ্গাপুরও পাচ্ছে না। আর সিঙ্গাপুর ছোট্ট একটা দেশ, আমাদের মেহেরপুরের চেয়ে ছোট একটা, আমাদের মেহেরপুর যেটা ছোট সবচেয়ে ছোট যে আমাদের জেলা, তার চেয়ে কিন্তু ছোট একটা সিঙ্গাপুর দেশ, কিন্তু সেই সিঙ্গাপুরকেও কিন্তু আমরা তারাও কিন্তু পাচ্ছে না মাদককে। এর কারণ হলো কি জানেন, সামাজিক যে মানে এটা আস্তে 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 বিস্তার ঘটতেছে। ভাই এই ক্ষেত্রে আসলে আমরা জানি যে সবাই আসলে বলে যে ডিমান্ড থাকলে আসলে সাপ্লাই আসবেই, ডিমান্ড রিডাকশনে আসলে কি কাজগুলো করা হচ্ছে? আমরা ডিমান্ড রিডাকশন যেরকম আমরা মানে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানে গেলে আমরা কিন্তু কমিটি, যেরকম আমরা যে দেখেন আমরা আগে যখন লেখাপড়া করছি, লেখাপড়া যখন আমরা করতাম তখন দেখেন আমাদের পড়ার ভিতরে কিন্তু একটা কিছু মানে একটা জবাবদিহিতা ছিল, কিন্তু আমাদেরকে কিন্তু পড়াশুনো করে আমাদের কিন্তু ক্লাসে যেতে হতো, একদম পড়া রেডি করে কিন্তু ক্লাসে যেতে হতো আর কি। কিন্তু এখন আমার মনে হয় যে পড়াশুনোটা কিন্তু কিছুটা হলেও আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত ধারণা যে কিছুটা শিথিলতা আর কি, কিছুটা শিথিলতার কেন জবাবদিহিতা একটু কম। মানে আমাদের স্টুডেন্টকে, আমাদের সন্তানেরা যখন স্কুলে যাচ্ছে তারা যে মানে স্কুলে যে পড়াটা যে তাকে মানে ওখানে উপস্থাপন করতে হবে, কিন্তু পড়াটা যে দিয়ে আসতে হবে এবং টিচাররা যে তার কাছ থেকে পড়াটা আদায় করে নেবে, এই সিস্টেমটা মনে হয় আমার দৃষ্টিতে একটু ডিটোয়েট করছে। সেটা মনে হয় পরিবারগত জায়গা থেকেও আরো অনেক কিছু করা সম্ভব। এটা তো অবশ্যই মানে এটা সবার তো দায়িত্ব আছে। যেমন আমাদের দেখেন আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করছি, সন্ধ্যার সাথে সাথে মাগরিবের আজানের সাথে সাথে আমাদের মানে সেই মাগরিবের নামাজের পরপরই কিন্তু আমাদেরকে পড়ার টেবিলে বসতে হতো। আর এখন কি সন্তান দেখেন আপনি তার হাতে দিয়ে দিচ্ছেন অ্যান্ড্রয়েড মোবাইল, সে পড়ার টেবিলে সে পড়া করছে না অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে যে সে আপনার ব্রাউজিং করছে কি মানে কোনো অ্যাপসে যে সে বিভিন্ন ধরনের দেখছে, সেটা আপনি কোনোভাবে কিন্তু বুঝতে পারতেছেন না। তারপরে আপনি তার কাছে অনেক সময় দেখবেন তার কাছে মোবাইল চাবেন, সে আপনার পরে ক্ষিপ্ত হবে, তারপরে বলবে আমাকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, দিয়েছে তা দিয়েছে। আমরা তো অ্যাসাইন করিনি, আমরা তো অ্যাসাইনমেন্ট এত করিনি, আমরা কি অ্যাসাইনমেন্ট করিনি বলে কি আমরা কি অজ্ঞ? আমরা কি একেবারে আমরা কি মানে আমাদের বর্তমান চাকরির আমরা কি পরিচালনা করতে পারছি না? আমরা কি হয়ে গেছি? কিন্তু আমার মনে হয় কি জানো, এটা আমার ব্যক্তিগত হলো শিক্ষা ব্যবস্থাটা আমার মনে হয় স্কুলের পাঠ্যতে আরো মনে হয় একটু থাকা উচিত, যে পড়াশোনার প্রতি যে জবাবদিহিতা, তাদের পড়ার যে আদায়ের যে এগুলো আরো বেশি একটু মানে হলে মনে হয় আমার মনে হয় যে বাচ্চারা হলো মানে বইমুখী হবে আর কি। এখন বইমুখী না হয়ে কিন্তু আস্তে 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 দেখেন আমি মনে করি যে আরো 5 বছর পরে আমাদের যে মোবাইলের উপরে আসক্ত হয়ে যাবে। এখন যেন আমরা ড্রাগ নিয়ে যেরকম কথা বলছি না, আর 5 বছর পরে দেখেন যে আপনারা যে মোবাইল নিয়ে আপনাদের সাথে আমার কথা বলতে হবে। আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা পিতামাতা তাদেরকে সচেতন হতে হবে। শুধুমাত্র আইন প্রয়োগ করে আমি কিন্তু এটাকে কোনোভাবে রোধ করতে পারবো না। এখন আপনার সন্তান কার সাথে যাচ্ছে, কার সাথে মিশছে, এবং আপনার সন্তানের বন্ধু কে, এবং আপনার সন্তানটা সঠিকভাবে স্কুলে যাচ্ছে কিনা, ক্লাসে যাচ্ছে কিনা, এবং সে ক্লাস ঠিকমতো করছে কিনা, কিংবা সে বিশ্ববিদ্যালয়ে মানে পড়াশোনা করছে কিনা, কিংবা কোথাও যে আড্ডা দিচ্ছে কিনা, সেটা দেখার দায়িত্ব কার? দেখার দায়িত্ব তো অবশ্যই তার কাছে, একদমই পরিবারের দেখার দায়িত্ব না। এখন আমার পক্ষে কিংবা আইন প্রয়োগকারীর পক্ষে কি সম্ভব?
কোনোভাবেই সম্ভব না। সুতরাং আসলে শুরুটা আসলে ঘর থেকেই হতে হবে। ঘর থেকে আপনাকে হতেই হবে। ঘরের যদি আপনার ইয়ে না হয়, তারপর দেখেন আমরা কিন্তু যান্ত্রিক হয়ে গেছি। যান্ত্রিক হয়ে গেছি কেন বলছি দেখেন, আমাদের সময় এক সময় দেখেন আমরা অন্তত রাতের খাবারটা কিন্তু আমার পিতামাতার সাথে একসাথে খেতাম। এখন কিন্তু হয়তো আমরা যারা শিক্ষিত কিংবা আমরা যারা সচেতন, আমরা কিন্তু এখনো চেষ্টা করি যে আমাদের পরিবারের সব সদস্যরা বসে অন্তত রাতের খাবারটা খেতে আর কি। কিন্তু এখন অনেক পরিবার আছে দেখবেন যে তারা কে কখন খাচ্ছে কি না খাচ্ছে কোনো দায় নাই। বাবা তার ব্যবসা নিয়ে, টাকা নিয়ে, তার ক্লাব নিয়ে, তার সোশ্যাল নিয়ে বাবা এত ব্যস্ত, তার ওইদিকে খোঁজ নেওয়ার সময় নাই। মা এত ব্যস্ত হয়ে গেছে, সে এখন দেখেন আমাদের মায়েরা তো ঘরের থেকে বেরোয়নি, তা আমরা কি মানুষ হয়নি? আমাদের মায়েদের তো ক্লাব ছিল না, আমাদের মায়ের তো সোশ্যাল এটা ছিল না, তো আমরা কি মানুষ হয়নি? কিন্তু এখনকার মায়েরা মনে হচ্ছে যে তারা এখন তারা সোশ্যালি এমনভাবে মিশড হয়ে যাচ্ছে, তার সন্তান যে কি করছে তখন তার সেই খোঁজও তার নাই। এখন সন্তান যখন আরেকটা জিনিস আমি আপনাকে বলি, সেটা হলো আমাদের সামাজিক স্টিগমা। আপনার সন্তান মনে করেন একটা সন্তান সামহাও যেভাবে হোক সে মাদকাসক্ত হয়ে গেছে কিংবা মাদকের প্রতি সে আকৃষ্ট হয়ে গেছে। এখন ওই সন্তান কিংবা ওই সন্তানটা যখন এই প্রাথমিক পর্যায়ে যায়, তখন যদি এটাকে প্রথমে ইয়ে করা যায়, চিকিৎসার আওতায় নেওয়া যায়, তাহলে কিন্তু এটা সম্ভব। আমরা এই বিষয়ে আরো শুনবো তো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠান থেকে। বিরতির পর আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আরো বিশদ আলোচনা করব। আরটিভির সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় মাদকের অপব্যবহার ও বিস্তার, সমস্যার গভীরতা ও বাস্তবতা। আমাদের সাথে আছেন জনাব জাফরুল্লাহ কাজল। যেটা নিয়ে আসলে বলছিলাম যে আমাদের সচেতনতার জায়গাটা আসলে অনেক বৃদ্ধি করা দরকার। পরিবার থেকেও কিন্তু এই সচেতনতার জায়গাটা প্রথমেই শুরু করতে হবে বলে আমাদের বিশ্বাস, এবং আমরা সেটা প্রথম থেকেই চাই। এই যে বাবা মারা ডিনাই করছে এবং তার একটা ডিনাইল ফেজ আছে যে আমার বাচ্চা মনে হয় না আরো এটার মধ্যে এখনো জড়িয়ে যায়নি বা এখনো সেই মাদকাসক্ত সেরকম ভাবে হয়তো না, এটাকে আসলে কি করে আরো উপশম করা যায় বা আরো কি কার্যক্রম হাতে নেওয়া যায়? আমরা মনে করি যে আপনার আমাদের যে সোশ্যাল মিডিয়া কিংবা আমাদের যে এখন দেখেন বিভিন্ন ধরনের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, এই মিডিয়াগুলোতে কিন্তু আরও বেশি প্রচার দরকার। প্রচার হলে কিন্তু জানেন এই সন্ধ্যাবোধগুলো তো তৈরি হবে। আমরা কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের যে ক্ষতিকার একটা কঙ্কাল, একটা মানুষের কঙ্কাল দিয়ে কোন মাদক কোন এলাকায় ক্ষতি করছে সেটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় লটকায় দিয়েছি। এবং সেখানে যদি গার্জেনরা দেখে যে না এটা ক্ষতি হচ্ছে, তারপরে আমরা বিভিন্ন ধরনের কিউজ কিন্তু আমরা দিচ্ছি, তারপরে আমরা স্কেল, তারপরে আমরা বই, আমরা খাতা, আমরা প্রচারের জন্য কিন্তু আমরা অনেকগুলো মেজর আমরা হাতে নিয়েছি। কিন্তু তারপরেও তো এটা আপনার আমাদের আমরা বিভিন্ন ধরনের লিফলেট কিন্তু দিয়ে আসি। লিফলেটটা দেখবেন এখন কিন্তু সে পড়ার লোক নাই, আসলে আমি সেটাই বলতে চাচ্ছিলাম, কিছু পড়ছে না কিন্তু এখন সেদিন পড়তো এটা আর কি। তারপরে আমরা অনেক জায়গায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানে যে আমি কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করি কেন, এবং আপনি অবাক হবেন। আমি এটা খুব এর সাথে বলছি, আমি চিটাগাংয়ে যখন পোস্টিং ছিল, আমি কয়েকটা বিশ্ববিদ্যালয়ে গেছিলাম। কয়েকটা বিশ্ববিদ্যালয়ে আমি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে গেছি। তারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি এটা হয়তোবা আমি মনে করি অন্য কোনো স্টুডেন্ট এটা নেগেটিভলি না নেওয়ার জন্য আর কি, এই জন্যই বলছি। কারণ আমি কিছু খুব স্বাভাবিক কিছু প্রশ্ন করছিলাম তাদেরকে, কিন্তু এবং আমি প্রশ্নের সাথে সাথে আমি পুরস্কার ঘোষণা করছিলাম, যদি আমার এই প্রশ্নগুলো উত্তর দিতে পারে তাহলে আমি সাথে সাথে তাকে 1000 টাকা করে পুরস্কার দেব। তারা কিন্তু অনেক এটা ব্রেন স্টর্মিং করছে, কিন্তু তারা প্রশ্নের উত্তর দিতে পারে নাই, অতি সাধারণ কিছু প্রশ্ন দিতে পারে নাই। তার মানে কি, তারা কিন্তু এখন কিন্তু পড়াশোনার বাইরে থেকে অন্য ট্র্যাকে চলে গেছে, আসলে জ্ঞানের চর্চার জায়গাটাকে এখন নাই। কিন্তু এখন কিন্তু পড়ার কিন্তু অনেক সুযোগ তৈরি হয়েছে। দেখেন আমরা যখন বিশেষ পরীক্ষাতে ছিলাম কিংবা আমরা যখন করছিলাম, আমাদের কিন্তু এই যে পাবলিক লাইব্রেরিতে যে বিভিন্ন লাইব্রেরিতে যে আমাদের কিন্তু ওই নোট করতে হতো। আমরা এই বিভিন্ন পত্রিকা কিনতাম, পত্রিকা কিনে আমরা ওখান থেকে কিন্তু ডায়েরি মেনটেন করতাম নোট কেনার জন্য। আর এখন দেখেন অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি যা কিছু বলবেন বলে আপনি সার্চ দিবেন, দেখবেন সাথে সাথে কিন্তু আপনার প্রশ্ন অ্যানসার সব কিছু চলে আসছে। কিন্তু সেটাকে আমরা ইউজ করছি না, সেটা আমরা ইউজ করছি না, আমরা ইউজটাকে আমরা অ্যাবিউজ করছি আসলে। আমাদের এটার ভিতরে কিন্তু অনেক শিক্ষার কিছু আছে, অনেক কিছু আছে। এখানে আপনার দেখবেন কোরআনের তেলাওয়াত আছে, আপনার এখানে তরজমা আছে, আপনার মানুষের বিভিন্ন নবী রসুলদের জীবনী আছে, সব কিছু কিন্তু এখানে আছে। কিন্তু আমরা কিন্তু ওই দিকে যাচ্ছি না, আমরা এর সবচেয়ে খারাপ সাইডটাই
কিন্তু আমরা আসলে সুতরাং নিচ্ছি প্রযুক্তির যে সঠিক ব্যবহার এটা সম্পর্কেও আসলে এটাও কিন্তু দরকার। এখন কিন্তু প্রযুক্তির সক্ষমতা অনেক বেশি, যারা আসলে এই যে মাদক চোরাচালানের সাথে আসলে জড়িত আছে এবং তারা ডার্ক ওয়েব ব্যবহার করে মাদক চোরাচালান করছে, বিটকয়েন ইউজ করছে, যেটা আসলে ট্রেস করাটাও খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে প্রযুক্তির সক্ষমতার দিক থেকে সেই অনুযায়ী আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যারা অভিযান পরিচালনা করেন তাদের জায়গাটা আসলে কেমন, বা তারা কি করে এই প্রযুক্তিগত বিষয়টাকে হ্যান্ডেল করছেন? আমরাও কিন্তু এটা এখন দেশে বিদেশে কিন্তু আমরা এই বিষয়গুলো ট্রেনিং আমরা নিচ্ছি। ট্রেনিং নিয়ে আমরা কিভাবে এটাকে হ্যান্ডেল করা যায় সে বিষয়ে কিন্তু আমরাও পিছাই নাই, এবং আমাদের প্রত্যেকটা সংস্থা কিন্তু এটা আমরা কিন্তু রপ্ত করছি। আমরা কিভাবে যে এই ডার্ক ওয়েবের মাধ্যমে, কীভাবে বিটকয়েনের মাধ্যমে যে কীভাবে এটার পাচার হচ্ছে কিংবা কিভাবে তারা এটা করে, এগুলো কিন্তু আমরাও কিন্তু পিছাই নাই। কিন্তু এখন দেখেন, যখন আমরা আরেকটা জিনিস রপ্ত করি, এটা মানে নতুন আরেকটা জিনিস তৈরি হয় আর কি। এখানে আপনি দেখেন, এখান থেকে 2 বছর আগেও কিন্তু আপনি বিটকয়েন বলে কিছু আছে এটা জানতেন, এখন কিন্তু আমাদের কাছে মোটামুটি সবাই এখন দেখাও যাচ্ছে না কিন্তু, এবং এটা যে কি এটাও যাচ্ছে না আর কি, বুঝতে পারছেন? তো আসলেই আমি মনে করি যে মানে আপনার আমরা যে স্ট্র্যাটেজি কাজ করছি, যে আসলে শুধুমাত্র আইন প্রয়োগ করে হবে না, আপনার এই আইনের সাথে সাথে সচেতনতা বোধ যদি আপনি তৈরি না করতে পারেন, তাহলে কিন্তু আমাদের এই যে মাদকের যে ভয়াবহ যে সমস্যা, এই সামাজিক ব্যাধি কিন্তু আমরা কোনোভাবেই এটাকে মুক্ত করতে পারবো না। এবং দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু যেখানে যে বক্তৃতায় যান না কেন, উনি কিন্তু বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, মাদকের বিরুদ্ধে কিন্তু জিরো টলারেন্স। আমরা কিন্তু সেই জিরো টলারেন্স নিয়ে কিন্তু আমরা কাজ করছি, যার কারণে কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কিন্তু কঠিন আইন। এই আইনটা কিন্তু ইচ্ছা করলে কিন্তু শুধু একটা সংস্থা, মানে আমাদের মাদকদ্রব্য নোডাল এজেন্ট হিসাবে কিন্তু আমরা করতে পারতাম, কিন্তু না, আমাদের সাথে সাথে কিন্তু সমস্ত সংস্থাকে দেওয়া, যেন সব সংস্থা এটার বিরুদ্ধে কাজ করতে পারে। তার মানে এটাকে কিন্তু এখানে একটা জিনিস দেখেন, আমাদের দেশে কিন্তু মাদক উৎপাদন হয় না। আবার বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা এমন এক জায়গায় যেখানে কিন্তু পৃথিবীর 2টা মাদক প্রবণের বলয়ের মধ্যে কিন্তু বাংলাদেশের গোল্ডেন ট্রায়াঙ্গেল আমরা যেটা বলছি, একদিকে আপনার গোল্ডেন ট্রায়াঙ্গেল, একদিকে গোল্ডেন ক্রিসেন্ট। আর গোল্ডেন ট্রায়াঙ্গেলের একটা মানে মোস্ট একটা এই সদস্য রাষ্ট্র কিন্তু মিয়ানমার। আর মিয়ানমার দেখেন, মিয়ানমার হলো মানে তাদের একটা আনরেস্ট, পৃথিবীর একটা আনরেস্ট কান্ট্রি। তাদের আসলেই কিন্তু তাদের মানে কি অবস্থা যে মিয়ানমার দেশটা চলছে তারা নিজেরাও কিন্তু জানে না। তাদের ভিতরে দেখেন কি দলাদলি অবস্থা। এখন এটা কিন্তু তাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু ইফেক্ট হচ্ছে, কিন্তু সাংঘাতিকভাবে ইফেক্ট হচ্ছে। আমরা যেরকম হলো গুনতিতে ইয়াবা হয়তো ধরি লক্ষ লক্ষ, এইটা থাইল্যান্ডে কিংবা অন্যান্য দেশে এই মায়ানমার ইয়াবা টনে টনে ধরছে। তার মানে সে যে আমরা যে শুধুমাত্র বাংলাদেশে যে সাফার হচ্ছে তা না কিন্তু আর কি, মালয়েশিয়া সাফার হচ্ছে, ইন্দোনেশিয়া সাফার হচ্ছে, থাইল্যান্ড সাফার হচ্ছে, বিভিন্ন দেশ কিন্তু তাদের এই যে অবৈধ এটাকে কিন্তু সাফার হচ্ছে। আরেকটা জিনিস দেখেন, আমাদের যে সচেতনতার কথা কেন বলছি, আমি এই যে চিটাগাংয়ে দায়িত্বে থাকা কালীন সময়ে আপনার আমাদের দেশের অনেকেই আপনার টেকনাফ কিংবা আপনার সেন্ট মার্টিনে বেড়াতে যাচ্ছে। বেড়াতে যেয়ে জানেন, তারা বেড়াতেও যাচ্ছে, তারা আবার ইয়াবা ক্যারি করছে। এবং ইয়াবা ক্যারির ধরনটা যদি আপনি জানেন, তখন আরও অবাক হয়ে যাবেন আর কি। ইয়াবা তারা কিন্তু পেটে করে খেয়ে আসছে। এখন আপনি বলেন, আমরা এমনও আছে যে 9 জনের একটা টিম, 9 জনের টিমের ভিতরে 9 জনের পেটে ইয়াবা পেয়েছি। আচ্ছা, তারা টেকনাফ থেকে আসছে, ভয়াবহ অবস্থা না দেখেন, টেকনাফ থেকে তারা কেউ 3000, কেউ 4000, কেউ 5000, এবং আমরা সর্বোচ্চ 6000 পর্যন্ত পেটে করে আসছে। মহিলারা আপনার 4000, নারী এবং শিশুদেরকে বেশি ব্যবহার করা হচ্ছে। তারা খেয়ে আসছে ওখান থেকে। খেয়ে আসার পরে তারা মানে তাদের গন্তব্যে আসার পরে তারা ওটা স্টুলের সাথে, তারা পায়খানার সাথে এটা বের করছে। বের করার পরে তারা এটা আবার বাজারজাত করতেছে। কিন্তু দেখেন, তো এইটা দেখেন আমাদের জন্য কত বড় এম্বারাস। দেখেন, আমি কয়জনকে সার্চ করবো বলেন, আপনার কি পরিমাণ ওখান থেকে পর্যটক কক্সবাজার কিংবা সেন্ট মার্টিনে যাচ্ছে, কিংবা কত পর্যটক আসছে এবং কত মাধ্যমে আসছে। দেখেন, এখন কক্সবাজার থেকে ডাইরেক্ট ট্রেন সার্ভিস হয়ে গেছে। আমি একটা ট্রেনে কত যাত্রী, দেখেন কয়জন যাত্রীকে আমি সাসপেক্ট করব আর কয়জন যাত্রীকে আমি নামে তাদের এক্সরে করব বলেন। এটা যদি আপনি সচেতনবোধ তৈরি না হয়, আগে দেখেন একটা কনসিলমেন্ট হয়তো দেখা যাচ্ছে লেপের ভিতরে করে বিভিন্নভাবে কনসিল করে গাড়ির এর মধ্যে করে নিয়ে আসতো, অনেকভাবে কিন্তু নিয়ে আসতো। এখন আপনার সর্বশেষ যে কনসেপ্টটা সেটা হলো পেটের মধ্যে করে নিয়ে আসা, একদম বডিতে সে ক্যারি করছে, বডিতে করতে হচ্ছে না, পেটের মধ্যে করে সে নিয়ে আসছে আর কি। এইটা আমাদের জন্য কিন্তু খুবই এম্বারেসিং। এবং আমরা অনেক সময় ভয় পাই যে আমরা দেখেন তাকে হয়তো
যে স্টুলের সাথে বের করার জন্য আমরা হয়তো একটা সিরাপ তাকে খাওয়াই, অ্যাম্বুলিক একটা সিরাপ আছে, সেটা তাকে আমরা খাওয়াই। খাওয়ানোর পরে যদি আল্লাহ না করো কোনো কারণে তার যদি ওভার স্টুলের কারণে সে যদি আপনার মারা যায়, তাই এটা আমাদের জন্য কিন্তু আবার একটা খুব ভয়াবহ একটা আপনাদেরকে অনেক ঝুঁকির মধ্যে কিন্তু আমাদেরকে করতে হয়। আমরা যদি এই যে আসক্তি বিষয়টা তো আসলে অনেক বড় একটা বিষয় এবং আন্ডার আমব্রেলা মাদকাসক্তির একটা বিষয় আসছে। এবং এখন আরেকটা যেটা ভয়াবহ আসক্তি, আমাদেরকে সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, হোয়াটসঅ্যাপে বা ইমো বা ভাইবারে বিভিন্ন রকম কিন্তু এখন অনেক প্রলোভন দেখিয়ে এবং অনেক নৈতিক স্খলন টাইপের কিছু কিন্তু অফার করা হয় এবং অনেক মেসেজ দেওয়া হয়, ভিডিও কলের কিছু অফার থাকে আসলে, যেটা যুব সমাজের অবক্ষয়ের অনেক অন্যতম প্রধান কারণ বলে আমরা এখন বিশ্বাস করি। তো সেই বিষয়টা আসলে কিভাবে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেখানে আসলে কি করা যেতে পারে? এটাও কিন্তু আমাদের জন্য আসলে কিন্তু আমরা যে আসলে কোথায় যে ঠেকবো, বুঝতে পেরেছেন, মানে এর যে শেষ কোথায় সেটা কিন্তু এখানে আমরা বলতে পারছি না আসলেই। কারণ দেখেন একটা করে মানে এক দিন যাচ্ছে আর একটা কোনো নতুন প্রযুক্তি আসতেছে আর কি। দেখেন মানে আমাদের জন্য কিন্তু মানে আমরা ওই জায়গাটা যখন পৌঁছাচ্ছি তখন আর একটা প্রযুক্তি চলে আসতেছে। এবং বর্তমান যে আপনি যেটা বললেন যে আসলে এটা কিন্তু একটা খুবই ভয়াবহ মানে সমস্যা, সেটা হলো কিন্তু বিভিন্ন ধরনের প্রলোভন যে মানে বিজ্ঞাপন দিয়ে। এখানে দেখেন যে অনেক সময় আমাদের মতো সচেতন মানুষও কিন্তু আমরা মাঝে মধ্যে পড়ে যাচ্ছি, কিন্তু তাদের এমন ভাবে মানে দিচ্ছে, এমন প্রলোভন দেওয়া হয়। এবং এটা তো আমরা তো মানুষ, রক্ত মাংসের কিন্তু সবাই কিন্তু রক্ত মাংসের তৈরি আর কি। এখন আপনি হঠাৎ করে আপনার ব্রেনে মানে এটাকে গেঁথে যাচ্ছে, এমন কিছু মানে এমন কিছু কথা বলা হয় যে প্রলোভনে পড়ে যেতে হয়। এটাও কিন্তু আমাদের মানে আমরা এটা আমাদের আইন প্রয়োগ সংস্থা এটা নিয়ে কাজ করছে। এবং আমরা দেখেন অনেকগুলো চক্কর কিন্তু ধরাও পড়তেছে, কিন্তু ধরা যে পড়ছে না তা না, কিন্তু ধরা কিন্তু পড়ছে। আপনারা জানেন যে খাত নামে একটা মাদক, খাতের নাম শুনছেন আর কি, একটা মানে পাটের পাতার মতো একটা পাতা। এখন সেটা আফ্রিকা থেকে সেটা আমাদের দেশে মানে আসছিল, আমরা মোটামুটি সেটা রোধ করতে পারছি। এখন আমাদেরকে তো আগে জানা লাগবে সেটা আর কি। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো এই যে মানে ড্রাগ এর যেটা আর কি, এখন হয় কি মানে এমন কিছু ড্রাগ আছে যে ড্রাগ আপনার এসেনশিয়াল মেডিসিন হিসেবে ব্যবহার করবেন আপনি। এখন আপনি মেডিসিনকে আপনার কিন্তু প্রত্যেকটা ড্রাগের কিন্তু ওখানে লেখা থাকে যে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে সেব্য, রেজিস্টার্ড ডাক্তারের, এমনি কোনো ডাক্তার নেই, রেজিস্টার্ড ডাক্তার বলা কিন্তু একদম। এবং আপনাকে ডাক্তার কিন্তু প্রথমে কি করা হয়, আপনার বয়স জানে এবং আপনার বয়স ওজন নিয়ে তারপর কিন্তু মাত্রা করে। এখন আপনি নাফা খান, নাফা কেন খান? আপনার গায়ে ব্যথা হলে কিংবা সিভিয়ার জ্বর হলে আপনার ডাক্তার বলে, ডাক্তার কি ঘন্টায় ঘন্টা নাফা খেতে বলে? নিশ্চয় না। কারণ নাফাতেও কিন্তু একটা ড্রাগ আছে, কিন্তু অ্যাসিডিক অ্যানহাইড্রেট বলে একটা উপাদান আছে। এই নাফা যদি আপনি এরপরে অভ্যস্ত হয়ে যান, এই নাফার কিন্তু আপনি এটা কিন্তু এই নাফা কিন্তু পেনকিলার খাচ্ছে, হ্যাঁ মানুষ কিন্তু পেনকিলার খাচ্ছে। যেরকম দেখেন আমি যখন রাজশাহীতে কর্মরত ছিলাম তখন ওই এলাকায় যখন আপনার এই 18-19 সালের দিকে আপনার ইয়াবার ট্রেনটা আমরা অনেকটা প্রশমিত করছিলাম, তখন কিন্তু ওই রাজশাহী এলাকার নিরাময় কেন্দ্রগুলো ভিজিট করতে যেতাম, তারা বিভিন্ন ধরনের পেন কিলার, টাপেন্টাডল, লাপেন্টা, ওপেন্টা, এই ধরনের বিভিন্ন ধরনের পেন কিলার কিন্তু তারা ইউজ করতো। ইউজ করে আমরা বললাম যে কিরে এইগুলো কি? তো স্যার এগুলো হলো পেন কিলার। তো পেন কিলার বলছে যে এটাকে যদি মানে ইয়ে করা হয়, তাপ দিলে এটা ইয়াবার মতো এটার পাওয়া যায়। হোয়াট ইজ দিস? দেখেন কিভাবে আমরা আপনাকে রোধ করব। এবং মানে এই যে মিয়ানমার, রিসেন্টলি মিয়ানমারতে মানে কিন্তু বেশ কিন্তু ওদের আনরেস্ট অবস্থা আছে। এখন ইয়াবার ট্রেন্ড কিন্তু অনেকাংশে কমে আসছে, আমরা কিন্তু এইভাবে এখন সিজ করতে পারছি না। এখন যেটা ঘটতেছে আপনার, আমি অতি সম্প্রতি আপনার কিছুদিন আগে আমি আমাদের যে নারী নিরাময় কেন্দ্র আছে আসান মিশন, ওখানে ভিজিট করতে গেছিলাম। তারপরে গত 3 দিন আগে আমি নারায়ণগঞ্জে 3টা নিরাময় কেন্দ্র আমি ভিজিট করতে গেছিলাম। ভিজিট করতে যেয়ে দেখি যে ওদের কাছে আমি দেখলাম যে কোন ধরনের ড্রাগে তারা বেশি আসক্ত আর কি। এখন ওরা বেশিরভাগ বলতেছে হলো গাঁজা, ইয়াবা এবং আপনার হলো বিভিন্ন ধরনের এই মানে ট্যাবলেট বেস আপনার পেন কিলার কিংবা এই ধরনের তারা ইউজ করে। ঘুমের ওষুধ দারুণভাবে অ্যাবিউজ হচ্ছে আর কি। এবং আমি মনে করি যে অনেক দেশে কিন্তু ফার্মাসিতে কিন্তু একটা ওষুধ কিনতে গেলে কিন্তু অনেক জবাবদিহি করতে হয়। আমি মনে করি যে আমাদেরও সময় এসছে আপনার ফার্মেসিতে যে অবাধে আপনি এখন যান, যে কোনো ফার্মেসিতে যান, আমি ইচ্ছা মতো আপনি লক্ষ লক্ষ টাকার ওষুধ কিনে নিয়ে চলে আসতে পারেন যদি আপনার পকেটে টাকা থাকে। আপনি পাশের রাষ্ট্রে ভারতে যান, তো আমরা বিভিন্ন দেশে যাওয়াদের আমাদের সুযোগ হয়েছে, আমরা দেখছি প্রেসক্রিপশন ছাড়া তারা কোনোভাবে মেডিসিন দেয় না। ইভেন আমরা যদি কাউকে মেডিসিন আনতে বলি সেখানেও কিন্তু প্রেসক্রিপশনটা দিয়ে দেওয়া লাগে, দিয়ে তারপরে আপনার মেডিসিন নিয়ে আসতে হচ্ছে। আমি মনে করি যে শুধুমাত্র যে আপনার এটাও কিন্তু দরকার হয়েছে এখন, আপনি ইচ্ছা করলেই আপনি যে কোনো ফার্মেসিতে যেই যে কোনো ওষুধ কিনে নিয়ে আসতে পারবেন।
এটাও রোধ যদি না করেন, শুধুমাত্র আপনারা যে একদিকে দিলে হবে না, কিন্তু এটাও কিন্তু রোধ করতে হবে। এই জন্য আমি মনে করি যে আমরা যে স্ট্র্যাটেজিতে কাজ করি, আসলে শুধুমাত্র যে আইন প্রয়োগ করে কিন্তু এই মাদকের মতন ভয়াবহ সমস্যা আমরা এই সমাজ থেকে কোনোভাবেই কিন্তু মানে আমরা রোধ করতে পারবো না। পৃথিবীর কোনো দেশ যেমন পারে নাই, বাংলাদেশের জন্য কঠিন। এবং একইভাবে শুধু কঠিন না, আমাদেরকে সচেতনতা বোধ তৈরি করতে হবে। আমাদেরকে যেরকম আপনার সন্তানদেরকে মানে করতে হবে, এবং আমাদের পিতামাতার কিন্তু অনেক ভূমিকা, পরিবারের কিন্তু বিশাল একটা ভূমিকা। পরিবার যদি না আগে আসে, তার সন্তান কার সাথে মিশছে, তার সন্তান কোথায় যাচ্ছে, তার সন্তান সঠিক সময়ে ঘুমাচ্ছে কিনা এবং সঠিক সময় ঘুম থেকে উঠছে কিনা, এটাও কিন্তু একটা বিষয়। কারণ মাদকাসক্ত যারা, কিন্তু তারা দেখবেন আমি বেশিরভাগ ক্ষেত্রে তারা বেশি রাত জাগে, দিনের বেলায় ঘুমায়। তার এই সন্তান কখন ঘুমাচ্ছে আর কখন উঠছে সেটা দেখবের দায়িত্ব কার? আমার দায়িত্ব তার বাবা মার। এখন সে বাবা মা যদি শুরুতেই দেখে যে আমার সন্তান কেন 10টা বন্ধ ঘুমাচ্ছে, তার তো ভরে ওঠার কথা। এখন এই জন্য বলে যে ধর্মীয় অনুশাসন কিন্তু একটা জরুরি বিষয়, নৈতিক চর্চা, সংস্কৃতির চর্চা সবগুলোই আসলে দরকার। আমরা কোনো মুরব্বি দেখলে কিন্তু আমরা এমনও আছে যে আমি একসময় মোটরসাইকেল চালাতাম, আমি যদি কোনো মুরব্বিকে দেখছি রাস্তায়, মোটরসাইকেল থেকে নামছি। আমি যে মোটরসাইকেলও চালাতাম না, যে মোটরসাইকেল ঠেলে নিয়ে গেছি আমি। এই যে আমাদের একটা বোধ কাজ করছো। আর এখন দেখেন যে আপনার হলো আমরা মোটরসাইকেল কিনে দিচ্ছি আপনার টিনেজার ছেলেমেয়ের হাতে, তাদের হাতে, তারা দেখেন আরেকটা জিনিস দেখেন আপনার ধূমপান। এটা একটা বড় গেটওয়ে আসলে। হ্যাঁ, এটা একটা বিশাল গেটওয়ে। আপনার দেখেন ধূমপান যে হারে, আমি দেখি আমাদের যতগুলো মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আমি ভিজিট করছি, এমন কোনো কেন্দ্রের এমন কোনো মাদকাসক্ত নাই যে সরাসরি সে ইয়াবা আসক্ত, সরাসরি সে গাঁজায় আসক্ত, এমন কোনো ব্যক্তিকে আমি পাইনি। প্রত্যেকেই হলো ধূমপান তারা হলো প্রথম শুরু তাদের জীবন, তারপরে হলো ধূমপান থেকে গাজার স্টিকের থেকে ইয়াবা, এইভাবে ধূমপান মানে বিষপান, এটা আমরা জানি, এটা একেবারে আপনার হলো ডেফিনেটলি। এবং এখন কিন্তু শুধুমাত্র দেখেন, শুধুমাত্র তো ছেলেদের ভিতরে না, এখন কিন্তু অনেক মেয়েরাও কিন্তু এদিকে কিন্তু ধাবিত হচ্ছে। অনেক বড় আলোচনা মাদকাসক্তি নিয়ে, এবং আমরা এই আলোচনা আরো আশা করছি আপনাকে পরবর্তী কোনো অনুষ্ঠানে আবার আপনাকে পাশে পাবো। আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি, সর্বশেষ যদি কোনো গাইডলাইন থাকে। সর্বশেষ আমার গাইডলাইন হলো যে আমাদের পিতামাতাকে সচেতন হতে হবে, একই সঙ্গে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে আমাদের বাচ্চাদের যে লেখাপড়ার মানে এই বিষয়গুলোকে কিন্তু আমাদেরকে আরো নিবিড়ভাবে দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, যেন তারা তাদের পাঠ্য বইয়ের সাথে তারা সংশ্লিষ্ট থাকে, তারা যেন অন্য যে মানে সোশ্যাল মিডিয়া কিংবা এই দিকে যেন ধাবিত না হয়। তা নাহলে কিন্তু আমাদের এই পরবর্তী যুব সমাজ কিংবা পরবর্তী প্রজন্ম, সুস্থ বিনোদন, সংস্কৃতি চর্চা, ধর্মীয় অনুশাসন জাতি আমাদের জন্য কিন্তু মানে খুবই কঠিন অপেক্ষা করছে। কারণ আমার দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই 20 থেকে 45 বছর কিংবা তরুণ সমাজ কিন্তু এদিকে ধাবিত হচ্ছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, আমরা আগামী 2041 সালে স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশে যেতে গেলে কিন্তু আমাদের বিশাল একটা অন্তরায় কিন্তু এই মাদক। এখন আমরা যদি এই সমাজকে, আমাদের যুব সমাজকে যদি মাদক থেকে আমরা বিরত না করতে পারি, আমরা মাদকাসক্ত যদি আমাদের সমাজ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের সেই জাতির পিতার যে স্বপ্ন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, আমরা 2041 সালে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট নাগরিক, সে জায়গায় কিন্তু আমরা ব্যত্যয় ঘটবে আমাদের। আমরা সকলেই মিলে এগিয়ে আসি যে আমরা কিভাবে আমাদের দেশকে সেই লক্ষ্যে নিয়ে যেতে পারি, আমরা সেই স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি, এবং স্মার্ট বাংলাদেশ আমরা মানে ওই জায়গায় আমরা পৌঁছাতে পারি এবং আমরা এটাকে বাস্তবায়ন করতে পারি। অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে এই ধরনের অনুষ্ঠানের সুযোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের আগামীর স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে আমাদের যেই পথ চলা, সেখানে কিন্তু সবচেয়ে বড় অন্তরায় এই মাদক, যেটা আমাদের তরুণ সমাজকে ভয়াবহ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই ধ্বংস থেকে একমাত্র বাঁচাতে পারে কিন্তু আমাদের পরিবার, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের সমাজের সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগ। এবং পরিবার থেকেই যদি আসলে আমরা সচেতনতাটা বৃদ্ধি করে থাকি, তাহলে আমরা আগামীর প্রজন্মকে বাঁচাতে পারবো। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত RTVর মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনি বুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।